যাতে ভালো করে একটা বিয়ে শাদি দিতে পারি, ভালো একটা ছেলে পাইলে একটা বিয়ে শাদি দিতে পারি, মানে আমার এরকম একটা নিয়ত আছে। বা বাচ্চার বাপের নিয়ত ছিল বাচ্চাটারে ডাক্তারি পড়াবো, এরকম কিছুই গিয়ে মানে একটা ডাক্তার বানানোর ছিল, কারণ আমার তো ওই সাধ্য নাই। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন কষ্ট করে। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? রোশনারা বেগম। রওশনারা বেগম। আচ্ছা, তো রওশনারা বেগম, এই যে আপনার প্রথম স্বামী কিভাবে মারা গেছে সেই কথাটা একটু বলুন প্রথমে। রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রোড অ্যাক্সিডেন্ট, একটু জোরে কথা বলবেন। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তো আপনার স্বামী কি করতেন? আগের স্বামী আর কি গাড়ি ড্রাইভারি করতেন। গাড়ির ড্রাইভিং করতো। আচ্ছা, আমরা একটু শুরুতে আপনার কথা একটু শুনি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। আপনার প্রথম স্বামীর দেশের বাড়ি কোথায় ছিল? আমার দেশে আমার খালাতো ভাই ছিল। আপনার খালাতো ভাই। দ্বিতীয় যেই স্বামী ছিল ওনার দেশের বাড়ি কোথায়? গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। তো আসলে আপনার সাথে কিভাবে বিয়ে হয়? বিয়ে হয় আমি সেকেন্ড বিয়েটা ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম। ঢাকায় গার্মেন্টস চাকরি? গার্মেন্টসে চাকরি করতাম, হ্যাঁ, চানখারপুলে থেকে গার্মেন্টসে চাকরি করতাম। চাকরির পর করে আমার ছোট বোনের জামাই আবারও পলিথিনের কারখানায় চাকরি করতাম। আমারও বোনের জামাই আর কি ওই ছেলের সাথেই থাকতো, একসাথেই থাকতো, আর এই বাচ্চার বাবার সাথে। আচ্ছা। উনি আর কি আমার এই ছোট বোনের জামাইয়ের সাথে বিয়ে দেয়। আচ্ছা, ওনার কি আগে পরে কোনো সংসার ছিল কি? না, আছে, আছে, এখনো আছে। এখনো আছে? এখনো আছে। আচ্ছা, চারটা ছেলে আমার। সেই তো সব কিছু জেনে শুনে আপনি বিয়ে করছেন ওনার কাছে? আমি জানতাম না, আমাকে বলে নাই কখনো। তখন যখন আমাদের বিয়ে হয় তখন আমার বোনের জামাইয়ের কাছে বলছে যে সে আবিয়াতে। পরে আচ্ছা, অবিবাহিত বলেছে। হ্যাঁ। আচ্ছা, পরে জানতে পারছি যে তার দুইটা ছেলে আছে। আচ্ছা, তো এই যে আপনার প্রথম স্বামী যে মারা যায়, মারা যাওয়ার পরে যে আপনার এই যে দুটি সন্তান রেখে যায়, এক ছেলে এক মেয়ে, তো তাদের কি দায় দায়িত্ব তিনি নিয়েছিলেন? আমার বাবা মার কাছে ছিল। আমার বাবা মাই বড় করছে অনেক কষ্ট করে। আমার আব্বা অনেক গরিব ছিল। তো এই যে আপনার যে উনি পালতো, লালন পালন করার পরে পরে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে মানে যে এর সাথে বাবার সাথে এই স্বামীর সাথে বিয়ে হয়, তখন আর কি আমার এই দুইটা ছেলে মেয়ে সেই দায়িত্ব করে নিয়ে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, বিয়ে শাদি দিছে দুইটা ছেলে মেয়ে। আচ্ছা, মানে প্রথম সংসারের যে দুটি ছেলে মেয়ে ছিল, আমার এই স্বামী। আচ্ছা, তার মানে উনি খুবই মানে আপনার ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ের মতো নিজের ছেলে মেয়ের মতো আর কি মানুষ করে আর কি লালন পালন করে বিয়ে দিচ্ছে। লেখাপড়াও শিখেছে, শিখে আর কি নিজের দায়িত্ব বিয়ে শাদি দিচ্ছে। আচ্ছা, তো এই আপনার সেকেন্ড যে স্বামী, ওনার সংসারে তো দুই ছেলে, এক ছেলে এক মেয়ে। না, তাহলে এই সংসারে এই সংসারে এই ছেলে এই মেয়ে আর ওই যে আচ্ছা, মানে এক ছেলে এক মেয়ে, পরবর্তীতেও এক ছেলে এক মেয়ে, প্রথমেও এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তো এই সেকেন্ড সংসারের এই মেয়ে আপনার, ওর নাম কি? এই মেয়ের নাম আফরিন আক্তার অনন্যা। আচ্ছা, আর ছেলের নাম? রাকিবুল ইসলাম বাপ্পি। আপনার প্রথম সংসারের দুই ছেলে মেয়ের নাম কি? বড় ছেলের নাম শেখ রাসেল। আচ্ছা, শেখ রাসেল বড় ছেলের নাম। আর মেয়ের নাম হচ্ছে আকি আক্তার। আচ্ছা, তো এই যে আপনার স্বামী সেকেন্ড যে স্বামী একটু সুখ একটু শান্তির জন্যই তো তার কাছে বিয়ে বসেছেন, তা আসলে আপনার জীবনে ঝড় নেমে এসেছে কেন সেই কথাগুলো একটু বলুন। মানে আমার বিয়ে হয় মানে কারণ আছে, এখানে একটা কারণ আছে কি, আমার তখন অনেক বড় একটা রোগ ছিল, অনেক বড় একটা অসুখ ছিল। মানে আমার শরীরে রক্ত নষ্ট হয়ে গেছিলো, আমার বাঁচার মতো কোনো পথ ছিল না। আমার শরীরে রক্ত নষ্ট হয়ে গেছিলো, জন্ডিস হয়েছিল, লিভারের সমস্যা হয়েছিল। আমি মানে এমন অবস্থা অনেক কঠিন ছিল। আপু, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে। কেউ আমাকে দেখে নাই, চিকিৎসা করা নেই, আমার মাও না। তখন আমার বাবা মারা গেছে। একটা ভাই ছোট, 5 বোনের পর একটা ভাই ছোট, এর মতোই ছোট। তখন তো আর ওই কিছু করতে পারে না। আমার মা অনেক গরিব ছিল, বাবা মা। পরে লাস্টে আমি যে গার্মেন্টসের চাকরিতে এসে যে এর বাপের সাথে আর কি আমার ছোট বোনের জামাই বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে যেমন আমার ওই রোগটা মানে এর বাবাই চিকিৎসা করাইছে আমাকে, অনেক টাকা পয়সা খরচ করে চিকিৎসা করাইয়া ভালো করার পরে মানে এর বাবার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হইলে এই যে জন্ডিস হয়, লিভার নষ্ট হয়ে যায়, ঢাকা মেডিকেল চিকিৎসা করায়, ভর্তি করে চিকিৎসা করে 6 মাস এক পর্যন্ত মানে আমার চিকিৎসা করাইছে। আচ্ছা, তার মানে আপনার যখন দেখছে আমার কোনো কুল কিনে নাই, তখন মানে হের বাবা আমাকে বিয়ে করে। আচ্ছা, তার মানে আপনার সেকেন্ড যে স্বামী ছিল তিনি খুবই আপনাকে অনেক ভালোবাসতো। উনি কি করতেন? আমার আবার শ্বাসকষ্ট আছে তো। উনি কি কাজ করতেন? উনি পলিথিনে দানার কারখানা করতেন। আচ্ছা, তার মানে মোটামুটি ইনকাম ভালো ছিল, ভালো ছিল, দুটি সংসার ভালোই ছিল। এই যে শিশু একাডেমি আছে না, এই যে বাংলাদেশ শিশু একাডেমি অনুষ্ঠান করতো, সাংস্কৃতিক অনুষ্ঠান করতো। আচ্ছা, আপনার যে সেকেন্ড বিয়ে করেছেন আপনি, তখন তো আপনার সন্তান দুটি ছিল তার আগে, তাই না? জি।
আপনার ওই দুটি সন্তান কি আপনার সেকেন্ড যে স্বামীটি ছিল তাকে কি মেনে নিতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, বাবা বলতো। বাবা এখনো বলতো? হ্যাঁ, বাবা বলতো। আপনার বড় সঙ্গে কি ছেলেও বাবা বলতো, আবার মেয়েও বাবা বলতো। আপনার সঙ্গে আবার তাদের সম্পর্ক উনি ভালো অনেক ছিল? হ্যাঁ, অনেক ভালো ছিল, অনেক মায়া করতো, অনেক আদর যত্ন করতো। এখনো এই মেয়ে ছেলে কিন্তু আমার কাছেই আসে যায়, আমার কাছেই বেড়ায়। আচ্ছা, তো আমার এই যে কাছে আপনার থাকে। প্রথম সংসারের ছেলে মেয়ে কি আপনার খোঁজ খবর নেয় তারা? নেই, এখনো নেই। তো আপনার এই যে যেমন আপনি 3 বেলা 3 মুঠো খাবার খেতে পারেন না ঠিক মতো, তারপরে শুনে ওরও তো 3টা 4টা বাচ্চা, ছেলের ঘরও 2টা 3টা বাচ্চা, ওরও একটা সংসারী বাড়ছে, ও ঢাকা শহরে ভাড়া থাকে, আবার মেয়েও পরের ঘরে বিয়ে হয়েছে। মেয়ে আর আমারে কয় টাকা দিয়ে সাহায্য করতে পারে, তারপরেও দেয়, মাসে 2000 দেয়, 5000 দেয়, 3000 দেয়, 1000 দেয় কোনো মাসে, এরকমভাবে আর কি দেখি। আচ্ছা, তো এই যে আপনার মানে আমরা আপনার সেকেন্ড সংসারের কথাটাই বলি, তো এই আপনার স্বামী মারা যায় কিভাবে? সেকেন্ড স্বামী স্ট্রোক করছে। স্ট্রোক করে? হ্যাঁ, স্ট্রোক। আচ্ছা, 3বার স্ট্রোক করার পরে মানে 2বার স্ট্রোক করার পরে মানে লাস্টে যে স্ট্রোক করলো ওই স্ট্রোকের সময় আর বাঁচে। আচ্ছা, এই স্ট্রোকটা কি করেছে সংসারের বোঝা টানার চিন্তায় না অন্য না কোনো মানে কারণে? ওইটা করছে মানে একটা যে কোনো কারণ আছে। কারণ কি, আমার ওই ঘরের আমার বড় সতীনের ঘরে বড় ছেলেটা ঢাকা আনছিল। ওই ছেলেটা মানে জুয়া খেলতো, তাস খেলতো, এটি কইরা মানে সংসারটা ব্যবসাটারে ধ্বংস করে দিল, ব্যবসাটারে লস খাওয়াই দিল। এই লস খাওয়ার কারণে মানে এই যে সে পরে লাস্টে দুইবার করার পরে মানে লাস্টে আর টিকাইতে পারলাম না, বুঝছেন? ব্যবসা ছেড়ে দিল, কারখানা ছেড়ে দিল। এই যে ছাইরা যেদিন দিল তার 3 দিন পরে যে তার মানে অনেক মানে ব্যবসায় লস খেয়ে খেয়ে, তিনি হ্যাঁ। স্ট্রোক করেছে। জি, জি, জি। আচ্ছা, তো এই যে স্ট্রোক করার পরে তো আপনাদের অবস্থা খুবই খারাপ। খারাপ, তো হ্যাঁ। আপনার স্বামী কি কিছু করে দিয়ে যায়নি আপনাদের না জন্য? না, আমাদের জন্য কিছুই করে নাই, আমাদের জন্য বিশেষ কিছুই করে নাই। আমার ছেলে আছে, আমার আচ্ছা, মেয়েটা তার আছে। যে সংসার ছিল বড় সংসার, সেই সংসারের ছেলে মেয়েদের জন্য কিছু করে গিয়েছে? না, তাদের জন্য কিছু করে তাদের নাই। জন্য মিথ্যা কথা কিছু করে বলবো না, তাদের জন্য কিছু না। তার ঘরে ওই ঘরে 4টা ছেলে, আমার এই ঘরে আমার আগে 2টা লয়ে 4টা ছেলে। 8টা ছেলে মেয়ের লেখাপড়া তো অনেক খরচ লাগে, তো আপনারাও বুঝেন অনেক খরচ লাগে, আবার খাউন খরচ লাগে, কম লাগে না। 4টা ছেলে মেয়ে যদি 8টা ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করলে অনেক কিছুই লাগে, অনেক খরচ, অনেক ঝামেলা। আচ্ছা, তো এই যে আমি তো আপনাকে সেগুলাই সারতে পারে নাই। একটা প্রশ্ন করি, আপনি যে এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন, জি। আসলে কি কারণে, মূলত আপনার আসার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যর কারণটা আমি কিছু হেল্প চাই, বুঝছেন? আমি কিছু টাকা পয়সা হেল্প চাই, যাতে আমার 2টা বাচ্চা নিয়ে আমি ভবিষ্যতে আমার বাচ্চাটারে মেয়েটারে আমি একটা বিয়ে শাদি দিতে পারি, মানুষের মতো মানুষ করে, বা নিজেও চলতে পারি, আমার ছেলেটারও একটা কিছু পথ ধরাইতে পারি। আমি এই ইসে আমি আপনাকে। আচ্ছা, তো আপনার এই মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 11 বছর, যে 11 বছর। বছরে পড়ছে। লেখাপড়া করে? এখন আবার 1 বছর ধরে বন্ধ, টাকা পয়সার সমস্যার জন্য পড়াইতে পারি মানে না, টাকা পয়সার কারণে কি লেখাপড়া বন্ধ? বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, একটা মাস্টার একটা টিচার রাখতে গেলে দেখা গেছে 1500 টাকা দিতে হয় বেতন, 1500 টাকা 2000 টাকা নিচে বেতন ছাড়া পড়ায় না এখন। আচ্ছা, তো আমরা একটু এই বোনটির সাথে কথা বলি। আচ্ছা, দর্শক আপনারা আমাদের কথা সঙ্গে বলবো, থাকুন, ভালো আমরা এই কথা বলবো। বোনটির জীবনে অনেক দুঃখ এবং কষ্ট, সেই কষ্ট দুঃখের কথাগুলোই শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে কথা বলো। কেমন আছেন? ভালো। আপনার নাম? আমার নাম আফরিন আক্তার অনন্যা। আপু, একটু জোরে কথা জোরে বলুন, একটু কথা কষ্ট বলতে করে। বলছি। আপনার নাম? আফরিন আক্তার অনন্যা। আচ্ছা, আমরা অনন্যা বলেই ডাকি। তো অনন্যা, এই যে আপনি যে 1 বছর থেকে লেখাপড়া করতে পারেন না অর্থের অভাবে, আপনার কাছে কেমন লাগে? খুব খারাপ লাগে। খুব খারাপ লাগে? আচ্ছা, কেমন খারাপ লাগে সেই কথাগুলো একটু বলুন। মানুষ পড়ালেখা করে, আমি করতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে। আচ্ছা, মানুষ লেখাপড়া করে, আপনি করতে পারেন না, এই কারণে খারাপ লাগে। আচ্ছা, আপনার সাথে যারা বান্ধবীরা ছিল, তারা কি লেখাপড়া এখনো করে? হ্যাঁ, করে। তা আপনার জোরে কথা বান্ধবী বলো, কয়জন? মুখ উঁচা করে। অনেকজন বান্ধবী। তারা লেখাপড়া করে? আচ্ছা, আপনি যে এই যে লেখাপড়া করতে পারেন না, আপনার থেকে অনেক কষ্ট লাগে। তো আপনার মানে এই মা কি করে, আপনার মা? আমার মা অনেকজন মানুষ খাওয়ায়, এখন মানুষ নাই। জোরে কথা বলো। মানে মানুষ খাওয়ায় তো এখন এখন মানুষ নাই, সবাই চলে গেছে।
আচ্ছা, মানে ম্যাচ খাওয়া তো এখন সেই মানুষগুলো সব চলে গেছে। দর্শক, আমাদের দেশে আসলে করোনা ভাইরাস বেড়ে যাওয়াতে আসলে অনেক মানুষ বেকার হয়ে গেছে এবং কি অনেক মানুষ খাবার পর্যন্ত ঠিক মতো খেতে পারে না। আপনার মেয়ে যেটা বলল যে ম্যাচের মানুষগুলো চলে গেছে, এখন আসলে আপনি কি করতে চান? এদের এই দুটি সন্তান নিয়ে কিভাবে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে চান সেই কথাটা একটু বলবেন। এখন মনে করেন আমি কিছু সাহায্য সহযোগিতা পাইলে আমি একটা ভালো একটা ইনকাম শুরু করতাম। কিভাবে আপনি মানে ভালো ইনকাম ব্যবসা বাণিজ্য শুরু করবেন? আমার তো মনে করেন শ্বাসকষ্ট, হ্যাঁ, আমি যেমন একটা কাজ করব এমন কোনো আমার কাছে নাই। আমি এমন কোনো একটা কাজ করতে পারবো না। হয়তো দেখা গেছে আমি একটা কাপড়ের দোকান দিতাম বা কিছু টাকা পয়সা হইলে ভালো একটা দোকান দিয়ে বসতাম বা আমার ছেলেটারে বসাই দিতাম। আচ্ছা, তো এই যে আপনাকে যে মনে করেন সহযোগিতা করবে সেই কথাটা একটু বলবেন। আমি কি ব্যবসা বলতে এখন মনে করেন আমি ভাবছি কিছু কাপড় চোপড় আইনে আমি একটা দোকান দিব। একটা দোকান দিয়ে যাতে আমি চালাইতে পারি বা কিছু কাপড় এনে আমি বাসায় বয়ে বিক্রি করতে পারি। মানে আমার এরকম একটা নিয়ত আছে, কারণ মানুষজন হয় এখন পোষায় না, লস হয়। আচ্ছা, লস হয় মানে কাপড়ের ব্যবসা করতে জি, চান। একটা আচ্ছা, কাপড়ের কাপড়ের ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি? কত টাকা পুঁজি এখন মনে করেন দেখা গেছে 50,000 লাগে বা 1 লাখ টাকা লাগে, এরকম লাগে। এছাড়া তো এরকম পুঁজি ছাড়া তো কোনো একটা ব্যবসা বাণিজ্য করা যায় না। আচ্ছা, তার মানে 50,000 1 লক্ষ টাকা হলে কি আপনি খুব সুন্দরভাবে আপনি হ্যাঁ, আমি সংসার খুব চালাতে পারবেন? সুন্দরভাবে সংসার এই চালাইতে পারি। আপনার এই মেয়েটাকে কি লেখাপড়া মেয়েটাকে করাতে পারবেন? লেখাপড়া করাইতে পারবো বা ভালো দেখে যাতে ভালো করে একটা বিয়ে শাদী দিতে পারি, ভালো একটা ছেলে পাইলে একটা বিয়ে শাদী দিতে পারি। মানে আমার এরকম একটা নিয়ত আছে। বা বাচ্চার বাপের নিয়ত ছিল বাচ্চাটারে ডাক্তারি পড়াবো, এরকম কিছু কিছুই গিয়ে মানে একটা ডাক্তার বানানোর ই ছিল, কারণ আমার তো ওই সাধ্য নাই। আচ্ছা, এখন তো যাতে এই আমি যে সাহায্য চাইতেছি এরকম আমাদের আমি করতে এই পারি। ভিডিওটা দেখে জি। অনেক প্রবাসী ভাইরা আছে, অনেক দেশের বাইরে আছে যারা বিত্তশালীরা, জি। তারা হয়তো আপনার মেয়েকে দেখে পছন্দ করতে পারে, আপনাদের দায়িত্ব নিতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার চিন্তা ভাবনাটা কি সেটা একটু বলুন। না, আমার যদি ওরকম হয়, পছন্দ হয়, আমি দিয়ে দিব, সমস্যা কি? আমি দিয়ে দিব, তাতে আমার কোনো মানে ই নাই। আপনার যদি মেয়েটাকে কেউ দেখে আপনার মেয়েটার দায়িত্ব নিতে চায়, আপনাদের দায়িত্ব নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি কি করণীয় আছে এবং কি করবেন? করবো, এখনো 12 বছর বয়স, এখন পুরো 12 বছর হয় নাই। 18-19-এর নিচে একটা মেয়ে হয় না। লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব, লেখাপড়া শিখে মানুষ করব। তারপরে যদি এরকম দায়িত্ব কেউ নিতে পারে, কেউ এরকম দায়িত্ব নেয়, তাহলে ওরকম ভাবে মানে। আচ্ছা, কিভাবে দায়িত্ব নিলে আপনার মেয়েকে আপনি তার সাথে ওয়াদাবদ্ধ হবেন বিয়ে দেওয়ার জন্য? কিভাবে দায়িত্ব নিতে হবে বলেন? সেটা কি আপনার ফ্যামিলিকে দেখতে হবে বা কিভাবে? না, হ্যাঁ, আমার সেটা family বলেন কে না আপনি। দেখলে তো না আর না, আমি আপনি পারবো আপনি না। আপনি বিষয়টা ক্লিয়ার করে বলেন যে কি করতে হলে, বা বিশেষ করে এই ভিডিওটা প্রবাসীরা দেখে, হ্যাঁ বেশিরভাগই, তো তারাই বেশিরভাগ দায়িত্ব নেয়। তো সেক্ষেত্রে কি ধরনের দায়িত্ব নিতে হবে এবং তারা কি করলে আপনি মানে তাদের এগ্রিমেন্টে মানে রাজি থাকবেন আর কি? আসলে নার্ভাস হয়ে গেছে, কখনো ক্যামেরার সামনে আসেনি কিংবা কোনো জায়গায় কথা বলেনি। আসলে তার ব্যক্তিগতভাবে আমরা একটু জিজ্ঞেস করি, আসলে আপনার মেয়েটা কিভাবে আপনি মানে একজন যদি দায়িত্ব নেয় কিভাবে দিবেন? আচ্ছা, আপনাদের যদি কেউ মানে আপনার মেয়েকে যদি দায়িত্ব নিতে চায়, আসলে আপনার মেয়ের দায়িত্ব যদি নিতে চায় তাহলে কিভাবে আপনারা, যদি এরকম ভাবে কেউ দায়িত্ব নিতে চায়, আমাদের পাশে এসে দাঁড়ায় বা এরকম ভাবে দায়িত্ব কেউ নেয়, তাহলে মনে করেন আমি মানে আপনাদের পাশে যদি দাঁড়ায় হ্যাঁ। এবং কি আপনার মেয়ের যদি লেখাপড়া চালিয়ে যায়, হ্যাঁ চালিয়ে যায়, আচ্ছা, দেখে বা আচ্ছা। আমার পাশে এসে দাঁড়ায়, আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ায়, ওরকম ভাবে মানুষের মতো মানুষ করার নেয়, দায়িত্ব নেয়, তাহলে আমি ওটা মানে দিতে পারবো। তাহলে দিতে পারবেন। আচ্ছা, মানে আপনার দিতে পারবেন বলতে ওয়াদা? ওয়াদা। আপনার একটা ছেলে আছে, ছেলেটা কি লেখাপড়া করাইছেন? লেখাপড়ার ইচ্ছা, এখন পেট তো চালাইতেছি। কতটুকু লেখাপড়া করেছে? ম্যাট্রিক পর্যন্ত। তো যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার ছেলেকে একটি যদি চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে কি সেই ক্ষেত্রে কি আপনারা এগ্রি আছেন? জি।
আচ্ছা দর্শক, আমরা আবারও এই ছোট্ট বোনটির কাছে চলে যাব। 12 বছরের এই ছোট্ট বোন, আসলে তার সাথে আরেকটু কথা বলি। আপু, তুমি কি আজকে খাবার খেয়েছো? খাইনি না, এখনো। খাইনি এখনো। এখনো খাওনি? কেন খাওনি? রান্না হয়নি? হয়েছে, খাইনি এখনো, খাবো পরে। আচ্ছা, কি রান্না করেছে? আমি তো দেখি নাই, বলতাম না। আম্মু কি রান্না করেছে তুমি দেখো নেই? না, আচ্ছা, তুমি কি বাসায় ছিলে না? ছিলাম, আমি কাজে ছিলাম ঘরে। ঘরের কাজে ছিলে? আসলে ঘরে কি কাজ জানো তুমি? কি ধরনের কাজগুলো তুমি মায়ের সাথে সহযোগিতা করতে পারো? অনেক কিছু জানি, কি কি জানো? একটু জোরে কথা বলো প্লিজ আপু। সব কিছু করতে পারি, অনেক কিছু জানি আমি। আচ্ছা, রান্না বান্না পারো? না, এখন ওগুলো পারি না। মানে টুকটাক ঘর গোছানো, হ্যাঁ, হাঁড়ি এগুলো পাতিল পারি। ধোয়া, এগুলা? আচ্ছা, তো তোমাকে যদি কেউ লেখাপড়া করানোর ব্যবস্থা করে দেয়, তুমি লেখাপড়া করবে? হ্যাঁ, করবো। এই যে আজকে যে তোমার মনটা খুবই খারাপ দেখতেছি, আসলে কি কারণে তোমার মন খারাপ? বাবার কথা মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো শুনে বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, তুমি কি বাবাকে দেখেছো? হ্যাঁ, দেখছি। বাবা কি আদর করতো অনেক? হ্যাঁ, অনেক আগ্রহ করতো। অনেক আদর করতো? হ্যাঁ। আচ্ছা, বাবা কি ধরনের আদরগুলো করতো তুমি একটু মনে পড়ে তোমার? হ্যাঁ, অনেক আদর করতো। আচ্ছা, সবচেয়ে বেশি আদর কাকে করতো? সবচেয়ে বেশি আদর আমাকে করতো। তোমাকে করতো? আচ্ছা, কি বলে ডাকতো তোমাকে? আমাকে আম্মু বলে ডাকতো। আম্মু বলে ডাকতো। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে তোমার বাবা মারা গেছে কত বছর হয়েছে বলতে পারবে? 6 বছর প্রায় হয়েছে। 6 বছর। দর্শক আসলে দেখতেই পেরেছেন। আচ্ছা আপু, তোমার খাবার দাবার কি ধরনের পছন্দ? মানে এই বয়সের মেয়েরা তো অনেক সুন্দর সুন্দর খাবার পছন্দ করে, তো তোমার কি পছন্দ, কি খেতে ভালো লাগে? ভালো লাগে অনেক কিছু খেতে। কি ভালো লাগে একটু বলবা আমাদেরকে? একটু জোরে বলো। অনেক কিছু ভালো লাগে, খেতে পারি না। খেতে পারো না কেন? ইচ্ছা হয় কিন্তু সাধ্য নেই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো দর্শক আমরা আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে। এত মাথা ব্রেন ভালো, মানে ওরা পড়াইতে পারতেছি না। অনেক ব্রেন ভালো, মাথা লেখাপড়ার ব্রেনটা অনেক ভালো। ক্লাসের রোল কত আপনি ছিল? যা করতে দিবেন, রোল 9 ছিল। 9 ছিল। কয়জন ছাত্রের মধ্যে? অনেক ছাত্র, অনেক সরকারি স্কুল তো, অনেক ছাত্র, কিন্তু সবার মধ্যে ওর লেখাপড়া ভালো ছিল। ওর মাথার এত ব্রেন ভালো, আপনি যেই কাজটা করতে দিবেন এত সুন্দরভাবে করে, মানে ওর ব্রেনটা যে কেমনে ধরে ওটা আমি নিজেও জানি না। এত সুন্দর সুন্দর আর্ট করে, এত সুন্দর সুন্দর লেখা, এত সুন্দর কবিতা পড়া, মানে ধারণার বাইরে। আচ্ছা, তাহলে আমরা একটা কবিতা শুনবো এই বোনটির মুখ থেকে। দর্শক খুব সুন্দর কবিতা নাকি জানে, তো আমরা একটা কবিতা শুনি তার মুখ একটা থেকে। কবিতা বলো সুন্দর আপু, করে। তুমি কবিতা পারো সুন্দর? হ্যাঁ, একটা কবিতা পারি। বলো। আচ্ছা, তো একটু জোরে কিন্তু বলতে হবে, যারা তোমার ভাইয়ারা দেখবে, আঙ্কেলরা দেখবে, তারা তো তোমার গল্প কবিতাটা বলো, জোরে শুনতে জোরে হবে বলবা। স্পষ্টভাবে, তাই না? হ্যাঁ, 4 বইয়ের একটা কবিতা পারি, মুক্তি ছড়া। আচ্ছা, তো বলো, একটু জোরে বলবা। হ্যাঁ। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজের রূপালী রূপের নিতে শেষ। জোরে আমি বলো। মরেছি যতবার যাই মরা নবীন যাত্রী, তোমাকে শোনায় ছড়া, এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের হয়তো দিন কাগজ শাস্ত্র সইতে। শেষ? এটা 4 কবিতা একটা। আর তোমার পছন্দের কোনো কবিতা আছে একটা কিনা, কবিতা বলো। যে কবিতাটা তুমি সব সময় মানে তোমার মনে পড়ে? আচ্ছা, এরকম কোনো কবিতা? না, এটাই পছন্দ করি। এটাই পছন্দের? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তুমি আমাদেরকে একটা সূরা বলে শোনাও। বলো, ছুড়ে বলো। বলতে পারবো কি বলো। সূরা? বলো যেটা তোমার মনে যেটা ভালো লাগে। আচ্ছা, আমি জোরে বলো। সূরা নসর বলি। বলো। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাসা জোরে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাতিহা বলো। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মু, তুমি এই ছোড়াগুলো কোত্থেকে শিখলা বা কিভাবে শিখলা?
বলো। নিচে একটা আন্টি ছিল 2 তলায়, সে আমার কোরআন শরীফ দিয়ে গেছে। কোরআন শরীফ দিয়ে গেছে? খতম দিয়েছো? না, এখন খতম দিইনি, নতুন নিছি আমি। কয় পাড়ায় আছো? এখন আমি 2 পারে আছি। 2 পাড়ায় আছো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। যদি আপনাদের মায়া লাগে, দয়া হয়, তাহলে এই পরিবারটিকে দেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোথাও। তো দর্শক, আপনাদের যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, লাইক এবং বেল আইকন দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো আপনারা সকলেই ভালো থাকবেন।